আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। পার্টিসিপেন্ট অনেক কম, 39, 29। আমরা একটু ওয়েট করি, 5 মিনিট ওয়েট করি। আমাদের গতকালকে ক্লাস থেকে আমরা কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেগুলো আলোচনা করি। ইনস্টিটিউটে কেউ আছেন? আইসিইউতে কেউ আছেন? জি, শোনা যায়। আইসিইউ থেকে কেউ আছেন? হোস্টে কেউ আছেন কিনা? আপনাদের ক্লাস, গত ক্লাসে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা আমরা ওইগুলো একটু দেখি। হ্যাঁ, বুঝলাম। কেউ আছে নাকি? কে আছে? ভালো আছে না? তাহলে আছেন নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কোথেকে আসছে স্যার? হ্যাঁ, আমরা শুরু করি। তাহলে আছেন? Okay, my dear friends, today we will go through the Contract Act 1872. Contract Act 1872. We see the Contract Act, Indian Contract Act 1872. বাট আমাদের দেশে যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেটাও কিন্তু আছে। আমার এখানে আসলে আমি যখন ডাউনলোড দিচ্ছি তখন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা সেটাই আমার কাছে আছে, সেটাই আসলে দেখাচ্ছি। মোটামুটি অনেকটাই সিমিলার, কিন্তু কিছু চেঞ্জ হতে পারে। যেটা হচ্ছে আমাদের যেমন এক নাম্বারটা চেঞ্জ হবে। এক নাম্বার আমরা এখন থেকে দেখবো। আর এখানে আমরা যেটা মেনলি আমরা যেগুলো দেখবো যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট থেকে আমরা কোন কোন জিনিসগুলো আলোচনা করব। আমরা অলরেডি অনেক কিছু আলোচনা করছি, কিন্তু এই ডিটেল যখন আলোচনা করবো বা আপনারা যখন বই একটা পড়বেন, সেগুলা আপনারা কোনগুলো একটু বেশি এমফাসাইজ করবেন সেই জিনিসটা দেখানোর উদ্দেশ্য, মানে আপনাদেরকে
একটু গুরুত্বটা এমফাসিসটা বোঝানোর জন্য আসলে আজকে আমার এই ক্লাস। ইন্টারপ্রিটেশন ক্লজ, তো যে কোনো অ্যাক্টের ক্ষেত্রে আমরা দেখবো যে ক্লজ নাম্বার সেকশন 2 তে থাকবে ডেফিনিশন অর ইন্টারপ্রিটেশন ক্লজ। ঠিক আছে, যেখানে ডেফিনিশন আর কি, যেমন আমরা এগ্রিমেন্ট বলবো, কন্ট্রাক্ট বলবো, প্রপোজাল বলি, এগুলা কাকে বলা হয়, এই ডেফিনিশন গুলো আমরা দেখবো। মানে ইন্টারপ্রিটেশন ক্লজে দেখেন আমি একটু হাইলাইটেড করা আছে, সেগুলো একটু বেশি আপনাদেরকে দেখাবো, আর ভিতরে গুলা যেগুলো আছে সেগুলো আপনারা দেখবেন। When one person signifies to another is his willingness to do or abstain from doing anything with a view to obtaining the assent of that order to such act or abstain, he is said to make a proposal. মানে প্রথম বললো যে প্রপোজাল কাকে বলা হয়। প্রপোজাল হচ্ছে এরকম জিনিস, কেউ যদি কোনো কিছু করতে চায় অথবা করার জন্য ইচ্ছা প্রকাশ করে অথবা কোনো কিছু করা থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করে, হ্যাঁ, পোষণ করে সে যদি কারো কোনো সম্মতি নিতে চায় যে অন্য আরেকজনে এরকম কোনো একটা কিছু করবে অথবা করা থেকে বিরত থাকবে, হ্যাঁ, এরকম কোনো কিছু যদি করা হয় তখন তাকে বলা হতো প্রপোজাল। প্রপোজাল হচ্ছে when one person signifies to another his willingness to do or to abstain from doing something with a view to obtaining the assent of that other to such act or abstain, he is said to make a proposal. When the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. যখন তার প্রপোজালটা অন্য একজন সেটা সম্মতি দিবে, হ্যাঁ, সে সম্মতি দেয়, তখন এটাকে বলা হয় অ্যাকসেপ্টেড, প্রপোজালটা হয় অ্যাকসেপ্টেড। এর প্রপোজাল হয় অ্যাকসেপ্টেড বিকামস এ প্রমিস। তাহলে প্রমিস কখন হবে? যখন একটা প্রপোজাল দিবেন, তারপর সেই প্রপোজালটা যখন অ্যাকসেপ্টেড হবে তখন তাকে বলা হবে প্রমিস। তাহলে এর প্রপোজাল হয় অ্যাকসেপ্টেড বিকামস এ প্রমিস। তারপর বলছে দি পারসন মেকিং দ্য প্রপোজাল ইজ কল্ড দ্য প্রমিজর। যিনি এই প্রপোজালটা প্রথম তৈরি করেন, হ্যাঁ, তাকে বলা হয় প্রমিজর, আর যিনি অ্যাকসেপ্ট করেন তাকে বলা হয় প্রমিজি। তাহলে এখানে আমরা বলছি প্রমিজের দুইটা পার্টি থাকে এখানে, একটা হচ্ছে প্রমিজর, প্রমিজি। প্রমিজর কাকে বলে? যে প্রপোজালটা তৈরি করে তাকে বলা হয় প্রমিজর, তারপর যে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তাকে বলা হয় প্রমিজি। প্রমিজর, প্রমিজি। তারপরে এখানে আরো ডেফিনিশন আছে, আমি সবগুলো হাইলাইট করি নাই, যেগুলো হাইলাইট করি সেগুলো বলতেছি। এভরি প্রমিস অর এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ এন এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্টের ডেফিনিশনটা কি দিল? এগ্রিমেন্টের ডেফিনিশন দিল এভরি প্রমিস এন্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ এন এগ্রিমেন্ট। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কন্ট্রাক্টে যাওয়ার আগে, কন্ট্রাক্টে ঢোকার আগে, কন্ট্রাক্ট সম্পর্কে যখন কথাবার্তা বলবো তখন এর ভিতর কিছু টার্মস আছে, সেই টার্মস গুলো জানতে হবে। এখানে সেই টার্মস গুলো শুরু থেকে বলছে, মানে যাচ্ছে একটার পর একটা, সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, প্রথম হচ্ছে প্রপোজাল কাকে বলে, তারপর হচ্ছে প্রপোজালটা কখন এটাকে প্রমিস হবে, তারপর হচ্ছে প্রমিজের দুইটা পার্টি, একজন প্রমিজর একটা প্রমিজি। তাহলে প্রমিজর কাকে বলে, প্রমিজি কাকে বলে। দেন বলছে এই প্রমিসটা যখন আপনার কোনো এগ্রিমেন্টে কখন এটা রূপান্তরিত হবে, সেই কথাটা পর্যন্ত আমরা এখন আলোচনা করলাম। তাহলে এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্ট হচ্ছে এভরি প্রমিস এন্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার। আমি একটা প্রপোজ করলাম, আপনি সেটা অ্যাকসেপ্ট করলেন, এই প্রপোজ এবং অ্যাকসেপ্টে যদি কোনো কনসিডারেশন থাকে তখন তাকে বলা হচ্ছে এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্ট not enforceable by law is said to be void. Void agreement কাকে বলে? void হবে তখন যখন এটা enforceable by law হয় না, তখন তাকে বলা হয় void. An agreement enforceable by law is a contract. তাহলে কন্ট্রাক্টের ডেফিনিশন কি বলছে? An agreement enforceable by law is a
কন্ট্রাক্ট, আমরা কিন্তু আপনাদেরকে কন্ট্রাক্টের যে ডেফিনিশন, এটা কিন্তু কন্ট্রাক্ট 1872 সেকশন 2 এর এইচ অনুযায়ী বলছি। এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। আমরা বলছি ভয়েড কন্ট্রাক্ট কাকে বলে, অ্যাকর্ডিং টু সেকশন 2AG, according to Contract Act 1872 section 2G, an agreement not enforceable by law is said to be void. এগ্রিমেন্ট কাকে বলে, এই কন্ট্রাক্ট অ্যাক্টের 2H এর 2E এর অনুযায়ী বলা আছে। তাহলে এখান থেকে আপনি এই ডেফিনিশন গুলো যদি জানেন, তাহলে আপনার পরীক্ষা লিখলে অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 2 এই নাম্বারগুলো দিয়ে দেবো। তারপর বলছে an agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not at the option of the other or others, is a voidable contract. তাহলে voidable contract এর ডেফিনিশন আমরা পড়ছি। voidable contract হচ্ছে এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল এট দ্য অপশন, একজনের অপশন থাকে, একজন বা একের অধিক পার্টি, কিন্তু অন্যজনের কোনো অপশন নাই সেটাকে এনফোর্সেবল করার। সে যদি একজন যদি ইচ্ছা করে এটা এনফোর্সেবল বাই ল হিসাবে কাউন্ট করাইতে পারে, অথবা সে ইচ্ছা করলে সেটাকে ভয়েড করে দিতে পারে। এইরকম কন্ট্রাক্টে এগ্রিমেন্টকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। A contract which ceases to be enforceable by law becomes void when it ceases to be enforceable. যখন একটা কন্ট্রাক্টকে এনফোর্সেবল বাই ল আর আপনার আইনের মাধ্যমে সিজ করে না, সিজ না করে, তখন বিকামস ভয়েড when cease to be enforceable, অথবা সে যখন এটাকে ইচ্ছা করে যে এনফোর্সেবল করবে, তখন এনফোর্সেবল যদি না করে, ঘটনা যদি এনফোর্সেবল না হয়, তখন তাকে বলা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। অর্থাৎ এখানে আমরা মেইন থেকে যেটা আমরা মেইনলি জানবো, ভয়েডেবল কন্ট্রাক্ট কাকে বলে, কন্ট্রাক্ট কাকে বলে, ভয়েড কন্ট্রাক্ট কাকে বলে, এগ্রিমেন্ট কাকে বলে, প্রমিস কাকে বলে, প্রপোজাল কাকে বলে, প্রমিজর কাকে বলে, প্রমিজি কাকে বলে। তারপর আমরা বলছি যে একটা কমিউনিকেশন, আমরা আপনারা যারা বিজনেস কমিউনিকেশন পড়াশোনা করেছেন তারাও জানেন সেটা, সেখান থেকে আমরা ক্লিয়ার, কমিউনিকেশন হয় কমপ্লিট। আমি কমিউনিকেশন করতেছি, আপনার সাথে বিজনেস কমিউনিকেশন বলেন, পার্সোনাল কমিউনিকেশন, যে কোনো কমিউনিকেশন কখন কমপ্লিট হবে, কমিউনিকেশন কমপ্লিট হবে তখনই, the communication of a proposal is complete when it comes to the knowledge of the person to whom it is made. আপনি যার জন্য কাজটা করতেছেন তার নলেজে যখন আসবে, তখন এটা কমিউনিকেশন কমপ্লিটটা বলা হবে। আমি আপনাকে বললাম এখন আমরা 5 মিনিটের ব্রেক নিব। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি যে কথাটা বললাম সেই কথাটা যদি আপনারা শোনেন, আপনাদের পর্যন্ত যখন পৌঁছায়, তখনই বলা হবে কমিউনিকেশন কমপ্লিট। কমিউনিকেশন কমপ্লিট। আবার আমি যদি বলি যে আপনাদের কাছে যদি আমি বলি যে আমি 5 মিনিটের কি এখন কি আমরা ব্রেক নিতে পারি, আমি কোশ্চেন করলাম, কোশ্চেনের আনসার যখন আপনি আমার কাছে করবেন, সেটা যখন আমি শুনবো, তখনই বলা হবে কমিউনিকেশন উইল বি কমপ্লিট। তাহলে কমিউনিকেশন কখন কমপ্লিট হবে? The communication of a proposal is complete when it comes to the knowledge of the person to whom it is made. যার জন্য আপনি কাজটা করতেছেন, যে ঘটনাটা ঘটতেছেন অথবা প্রপোজালটা তৈরি করছেন, সে যদি তার পর্যন্ত পৌঁছাইলে, সে যদি তার নলেজে, তার জ্ঞানে আসে, তখনই বলা হবে এটা কমিউনিকেশনটা কমপ্লিট হলো। কমিউনিকেশন অফ অ্যান অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিট। একটা কমিউনিকেশনের অ্যাকসেপ্টেন্স এটা কমপ্লিট হবে তখন, as against the proposal, একটা প্রপোজালের against when it is put in a course of transmission to him so as to be set out of the power of the acceptor. একজন পড়েন তো এটা, when communication complete, communication when complete, এই কথাটা একটু লাইন করে পড়েন। The communication of a proposal is complete when it comes to the knowledge of the person to whom it made. As আপনি যার কাছের জন্য করতেন, তারপর নলেজ যদি যায় তখন কমপ্লিট হবে। আমি আপনার জন্য বলছি, এখন এটা যদি আরেকজন শুনে তাহলে লাভ হবে না, আপনি শুনতে হবে। তারপর বলছে the communication of an acceptance is complete as against the proposer when it is put in a course of transmission to him so as to be put out of the power of this acceptor.
as against the acceptor when it comes to the knowledge of the proposer. The communication of a revocation is complete as against the person who makes it when it is put into a course of transmission to the person to whom it is made, so as to be out of the power of the person who makes it, as against person to whom it is made when it comes to his knowledge. থ্যাংক ইউ। তাহলে এখানে বললো কমিউনিকেশন কখন কমপ্লিট হবে, যখন প্রপোজাল Recording in progress. প্রপোজাল এগেইনস্ট যখন এটা ট্রান্সমিশন করা হয় এবং অ্যাকসেপ্টরকে তার পাওয়ারের তার যে পাওয়ার সে পাওয়ারের আওতা থেকে বাইরে চলে যাবে, সে আর এটা পারবে না। যেমন এটার এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, এ প্রপোজে বাই লেটার টু সেল এ হাউস টু বি এট এ সার্টেন প্রাইস। কি করলো, একটা চিঠির মাধ্যমে বিয়ের কাছে একটা বাসা বিক্রি করার জন্য, বাড়ি বিক্রি করার জন্য প্রপোজ করলো। The communication of the proposal is complete when B receives the letter. যেহেতু বিয়ের বরাবর একটা প্রপোজ করলো যে একটা বাড়ি বিক্রি করবে বিয়ের কাছে যখন চিঠিটা পৌঁছবে, যেহেতু সে চিঠি লিখছে, বিয়ের কাছে যখন চিঠিটা পৌঁছবে তখন এটা প্রপোজালটা কি হবে, কমপ্লিট হবে, প্রপোজালের কমিউনিকেশনটা কমপ্লিট হবে। বি অ্যাকসেপ্ট এজ প্রপোজাল বাই এ লেটার সেন্ড বাই পোস্ট। বি কি করলো, এজ প্রপোজালটা সে পাইলো, অ্যাকসেপ্ট করলো। দি কমিউনিকেশন অফ দ্য অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিট অ্যাজ এগেইনস্ট when the letter is posted। বললো যখন কমিউনিকেশন অ্যাকসেপ্টেন্স তখন হবে যখন এর এগেইনস্টে যখন কমিউনিকেশন কমপ্লিট, যখন কি করলো, পোস্ট করলো। আর বি এর এগেইনস্টে কমিউনিকেশন তখন কমপ্লিট হবে যখন এর লেটারটা রিসিভ করলো, এর লেটারটা রিসিভ করবে, তখনই বি এর এগেইনস্টে যে কমিউনিকেশন সেটা কমপ্লিট হবে। আর এর এগেইনস্টে কমপ্লিট হবে যখন এ কি করলো, লেটারটা পোস্ট করলো। এখন এজ মানে আবার রিবুক মানে এটা যদি মানে পরিবর্তন হয় সেক্ষেত্রে কি, সেগুলো আমরা যাওয়ার দরকার নেই। আমরা এতটুকু দেখলাম যে আমরা কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশন কখন কমপ্লিট হয়, যখন আমার কাছ থেকে আমি যখন একজনের বরাবর চিঠি দিলাম, সেই চিঠিটা তার বরাবর গিয়ে পৌঁছা পর্যন্ত পৌঁছলে তখন এটা অ্যাকসেপ্ট হবে, বলবো যে কমিউনিকেশন হলো। আবার সে যখন চিঠিটা অ্যাকসেপ্ট করে আমরা রিপ্লাই করবে, তখন সে রিপ্লাই চিঠিটা সে পোস্ট করলো, পোস্ট করার পরে যখন পোস্ট করা হলো তখনই ইয়েতে সেটা চিঠিটা কমিউনিকেশন অ্যাকসেপ্ট হয়ে গেল। আর বি এর এগেইনস্টে হবে বি তখনই বলতে পারবে যে এটা আমার কমিউনিকেশন অ্যাকসেপ্ট যখন এই চিঠিটা রিসিভ হবে। আমরা একটা টার্ম দেখছি রিভোকেশন। রিভোকেশন অফ প্রপোজাল। A proposal may be revoked at any time before the communication of its acceptance is complete as against the proposal, but not afterwards. Revoke মানে কি? Revoke মানে হচ্ছে বাতিল করে দেওয়া বা শেষ হয়ে যাওয়া, এটাকে ঘটনাটাকে থামিয়ে দেওয়া। তাহলে a proposal may be revoked, একটা প্রপোজাল রিভোক করতে পারে at any time, যে কোনো সময়, before the communication of its acceptance is complete। একটা প্রপোজালের যদি অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এটা রিভোক হতে পারে এজ এগেইনস্ট দ্য প্রপোজাল, নট বাট নট আফটারওয়ার্ড। কিন্তু যখন এটা অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু আর এটা রিভোক করা যাবে। An acceptance may be revoked at any time before the communication of the acceptance is complete as against the acceptor but not afterwards। যেমন এক্সাম্পল গুলা বললো, a proposes by a letter sent by post to sell his house to B. B accepts the proposal by a letter sent by post. A may revoke his proposal at any time before or at the moment when B posts his letter of acceptance, but not afterwards.
এ চিঠিটা সে আপনার যে প্রপোজালটা সেটা রিভিউ করতে পারবে যখন বি কি করবে, অ্যাকসেপ্টেন্সের লেটারটা পোস্ট করবে। পোস্ট করার পূর্ব পর্যন্ত, সে পোস্ট করলে কিন্তু এ রিভিউ করতে পারবে না। বি মে revoke his acceptance at any time before or at the moment when the letter communicating it receives, but not afterwards. কিন্তু বি এর ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা রিভোক করতে পারবে যখন এর উপর কাছে চিঠিটা পৌঁছাইলো। চিঠিটা পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে ফোন করে বলে দিতে পারবে আমি কিন্তু এই অ্যাকসেপ্টেন্স, এটা আমি যেটা করছি সেটা আমি মানবো না, সেটা মানে আমি এটা করবো না, আমি এটা করতে পারবো না, আমার এই সমস্যা হচ্ছে, সেই কথাটা বলে দিতে পারবে এর কাছে চিঠিটা পৌঁছানো পর্যন্ত। কিন্তু এ বলতে পারবে বি কে, বি শুধু পোস্ট করার পূর্ব পর্যন্ত সে এ বলতে পারবে হ্যাঁ আপনি এই যে প্রপোজাল করছেন সেই প্রপোজালে এই কন্ডিশন চেঞ্জ হচ্ছে, আমার আগের যে কন্ডিশন সেই অনুযায়ী আমি কাজটা করতে পারবো না। সে পোস্ট করার পূর্ব পর্যন্ত সেই কথাটা এ বলতে পারবে, কিন্তু বি বলতে পারবে একে এর কাছে চিঠিটা পৌঁছানো পর্যন্ত। এই হলো রিভোকেশন, মানে আপনার একটা আপনার প্রপোজাল বাতিল করার যে মাধ্যমটা। আপনারা কি বুঝতে পারছেন যে কমিউনিকেশন কাকে বলে এবং কমিউনিকেশন কখন কমপ্লিট হবে? স্যার হ্যাঁ, স্যার এগুলা কি শীট থেকে পড়াচ্ছেন আপনার শীট থেকে? না এটা একটা আইন, এক থেকে ও সরাসরি এক। স্যার এটা খুঁজে পাচ্ছি না আপনার শীটে, এই জন্য জিজ্ঞেস আমার করলাম। শিখে না, সরাসরি এক থেকে এক। কন্ট্রাক্ট এক 1872, কন্ট্রাক্ট এক 1872। ও স্যার এই শীটটা আমি পাইনি স্যার। না পাইলে আপনি পাওয়ার ব্যবস্থা তো করবেন, অসুবিধা নাই, এবং আমি প্রয়োজনে এটা আমি মেল করে দিব আবার আপনাদেরকে, আপনারা শেয়ার দিয়ে দিলে আপনারা নিতে পারবেন। জি স্যার, থ্যাংক ইউ। স্যার রিভোকেশনটা আরেকবার বলবেন স্যার। রিভিকেশনটা কি একদম বলেন তো, কেউ একটু বুঝছে কিনা? স্যার রিভোকেশনটা হচ্ছে স্যার a proposal may be revoked at any time before the communication of its acceptance is complete as against proposal, মানে হচ্ছে স্যার এখানে স্যার a propose by a letter by post to sell his house to B, মানে এ একটা প্রপোজ করলো বি এর কাছে, তার একটা বাড়ি আছে সেটা সেল করবে বি এর কাছে, এবং বি সেটা অ্যাকসেপ্ট করলো প্রপোজালটা বাই লেটার বাই পোস্ট, এবং এ যখন চিঠিটা পোস্ট করলো এবং পোস্ট করার বি এর কাছে চিঠিটা পৌঁছার আগ পর্যন্ত এটাকে রিভোক করতে পারবে, এবং বি যখন আবার চিঠিটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর যখন এর কাছে আবার সেন্ড করলো বাই পোস্ট এবং এর কাছে পৌঁছার আগ পর্যন্ত বি এটা রিভোক করতে পারবে। আরেকটু বলেন, আরেকটু বলেন, এখানে একটু মনে হয় ভুল হচ্ছে, একটা একটু ভুল হচ্ছে, আরেকটু বলেন, আরেকজন বলেন। স্যার এখানে রিভোক বলতে বোঝানো হয়েছে যে স্যার বাতিল করার যে ক্ষমতা ওইটা স্যার। আমার একটা মানে যদি আমি যে প্রপোজ করছি সেই প্রপোজালটা উইথড্র করতে পারবো, জি স্যার, প্রপোজালটা আমি মানে আপনি উইথড্র করে দিতে পারবো, বাতিল করে দিতে পারবো, প্রপোজালটা ক্যান্সেল করে দিতে পারবো, এই কথাটাই এখানে বলছে রিভোক। রিভোকের মিনিং হচ্ছে এটাই। হ্যাঁ, এখন এই রিভোকটা কতটুকু পর্যন্ত করা যাবে? যতক্ষণ পর্যন্ত কমিউনিকেশনটা কমপ্লিট না হয়। কমপ্লিট না হয় এর মধ্যেই স্যার রিভোকটা করতে হবে। Revoke কমপ্লিট করতে হয়ে হবে। গেলে স্যার আর কমপ্লিট করার বাতিল করার কোনো সুযোগ নেই স্যার। সুযোগ নাই। একটু আগে আমরা পড়ছি কমিউনিকেশনটা কখন কমপ্লিট হয়। কমিউনিকেশনটা কমপ্লিট হয় এর পক্ষ থেকে, এ যখন এ বলতে এখানে প্রপোজাল, যিনি প্রপোজ করবে তার পক্ষ থেকে সে যখন আপনার চিঠিটা পুশ করলো, পুশ করে বি পর্যন্ত পৌঁছানো হচ্ছে কমিউনিকেশন। বি যদি চিঠিটা পায় তখন বলা হবে কমিউনিকেশন কমপ্লিট হলো। ঠিক বি এর ক্ষেত্রে যখন বি অ্যাকসেপ্ট করে চিঠিটা ফেরত পাঠাবে, বি যখন পোস্ট খালি করলো, হ্যাঁ তাকে যখন পোস্ট করে দিল, তখন বি এর পক্ষ থেকে তার কমিউনিকেশন কমপ্লিট হলো। কিন্তু এর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, এর রিসিভ করা পর্যন্ত এর কমিউনিকেশন কমপ্লিট হবে না। এর যখন সেটা রিসিভ হবে তখন এর পক্ষে কমিউনিকেশনটা কমপ্লিট হবে। রিভিকেশনটা হচ্ছে এমন জিনিস যেটা আপনি কমিউনিকেশন কমপ্লিট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটা রিভুক করতে পারবেন। কমিউনিকেশনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত রিভুক করতে পারবেন। তাহলে এর ক্ষেত্রে বি যখন কোনো একটা অ্যাকসেপ্টেন্স যখন আমরা রিভুক করব, বি যখন চিঠিটা পোস্ট করলো, পোস্ট করার সাথে সাথে
এর ক্ষমতা শেষ, এ তখন আর রিভোক করতে পারবে না। এ যদি ভুল করে বলে আমি কিন্তু আপনাকে এই প্রপোজাল আপনাকে অ্যাকসেপ্ট করবো না, প্রপোজাল আপনি যেটা বলছিলাম এখানে কন্ডিশন চেঞ্জ হয়েছে, আপনি সম্ভব না, এ বললে সেটা গ্রান্টেড হবে না, কারণ বি কিন্তু অ্যাকসেপ্ট করে অলরেডি পুশ করে দিছে, বি এখানে অ্যাকসেপ্টেন্স দিয়ে দিছে। এখানে এর পক্ষে সম্ভব না এর চিঠিটাকে থামানো, কিন্তু বি এর পক্ষে সম্ভব। এর কাছে চিঠিটা পৌঁছানোর পূর্ব পর্যন্ত এর চিঠি এখনো পায় নাই, পাওয়ার আগে সে ফোন করে বলে দিতে পারে আমি কিন্তু আপনার এই প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করে আমি পুশ করছিলাম, কিন্তু আমি আসলে কাজটা করতে পারবো না, এই সমস্যা আছে আমার। তার মানে এর কাছে পৌঁছানো পূর্ব পর্যন্ত বি রিবুক করতে পারবে। এটা এখানে বলা হয়েছে যে রিবুক করার ক্ষমতা কার কতটুকু পর্যন্ত আছে। বি অ্যাকসেপ্টেন্স এর কাছে পৌঁছানো পর্যন্ত বি রিবুক করতে পারবে, কিন্তু এ রিবুক করতে পারবে বি পোস্ট করার পূর্ব পর্যন্ত। চিঠি পোস্ট করার পরে আর এ রিবুক করার এর অপশন থাকবে না, এই কথাটা আমরা বলছি এখানে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। স্যার বি যখন চিঠিটা পুশ করলো কিন্তু এ এখনো পাইলো না, হুম, তারপরেও এ আর সেটা বাতিল রিভোক করতে পারবে না। এ রিবুক করতে পারবে না, বি রিবুক করতে পারবে। হ্যাঁ, বি ঠিক আছে, বি তো চিঠি ছেড়ে দিছে, বি তখন এর কাছে চিঠিটা পৌঁছানো পর্যন্ত বি রিবুক করতে পারবে, কিন্তু এ রিবুক করতে পারবে বি যতক্ষণ পর্যন্ত চিঠিটা ছাড়লো এর পূর্ব পর্যন্ত, ছাড়ে দিলে এ আর রিবুক করার ক্ষমতা নাই। তার মানে স্যার এ বি চিঠিটা পাইলো, এ চিঠিটা পুশ করলো, বি বি পাইলো, কিন্তু বি চিঠিটা আবার পোস্ট করার আগে অ্যাকসেপ্টেন্স দেওয়ার অ্যাকসেপ্টেন্স দেওয়ার আগ পর্যন্ত এ ইয়ে করতে পারবে, প্রপোজালটা রিবুক করতে পারবে, আর বি রিবুক করতে পারবে এর কাছে চিঠিটা পৌঁছানো পূর্ব পর্যন্ত। এট দ্য সেম টাইম যদি ধরেন মানে বি যখন পাঠাইলো এর কাছে, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্সটা, বি অ্যাকসেপ্টেন্স পাইলো, পাওয়ার পরে সে মানে পাওয়ার পরেও যদি বি ফোন করে বলে যে না আপনি এটা ইয়ে করেন না, কারণ হচ্ছে যে আমরা এটা আমার এই কন্ডিশনে সমস্যা আছে, তখন কি হবে স্যার? যদি রিবুক করতে চিঠি পারবে পেয়ে না, তখন রিবুক করতে পারবে না। আচ্ছা, কারণ ধরে নেন এই জন্য অপশনটা রাখে নাই, ধরে নেন আপনার এর তখন চিঠিটা অ্যাকসেপ্টেন্স পেয়ে সে অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছে কাজ, বা সেই কাজটা যে প্রোডাক্ট সে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, তাহলে আপনি এখন রিমুভ করলে তো সেটা ড্যামেজ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে। কন্ট্রাক্ট বাতিল করলে বাতিলের যে ফর্মুলা ওই ফর্মুলা ফলো করতে হবে। কিন্তু স্যার এ যখন প্রপোজালটা পাঠাইলো বির কাছে, বির হাতে থাকা অবস্থায় সে যতক্ষণ পর্যন্ত চিঠি পাঠাইলো না ততক্ষণ পর্যন্ত এটা মানে রিভোক করতে পারবে চাইলে। যতক্ষণ পর্যন্ত রিমুভ করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে চিঠি না চালবে। ধন্যবাদ স্যার এ পাঠানোর পরে বিয়ের কাছে পৌঁছানোর আগে তো এর রিভোক করার ক্ষমতা আছে স্যার। এর ক্ষমতা নাই, এর ক্ষমতা থাকবে কি হবে? এর ক্ষমতা এখানে রাখে নাই, কারণ হলো এর যদি ক্ষমতা রাখে তাহলে বিয়ের কাছে তো বি আপনার চিঠিটা পুশ করে সে মনে করেন যে এই প্রপোজাল যে অ্যাকসেপ্টেন্স দিল সেটার অনুযায়ী সে অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিল, তারপর সে আরেকটা অর্ডার নিল, সাব অর্ডার নিল আরেক জায়গা থেকে, তখন সে মাল দিবে করতে চিঠি পোস্টে তো 5 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। মানে আসলে আইনগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন পেশটা দিয়ে যেন সহজে না ফালাইতে পারে, আসলে এইসব কারণে এইভাবে তৈরি করানো হয়। তাহলে আমরা রিপিটেশন এবং কমিউনিকেশনটা একটু বুঝলাম। এখন অ্যাকসেপ্টেন্স আপনি যখন দিবেন, অ্যাকসেপ্টেন্স in order to convert a proposal into a promise, আমরা বলছি প্রথম হলো প্রপোজালের পরে যখন এটা অ্যাকসেপ্টেন্স দেয়, তখন এটাকে বলা হবে প্রমিস। এখন এই অ্যাকসেপ্টেন্স যখন প্রমিসের জন্য যে অ্যাকসেপ্টেন্সটা দিবে, দি অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। অ্যাকসেপ্টেন্সে কোনো অ্যাবসলিউট মানে অবশ্যই অ্যাবসলিউট টার্ম না হতে হবে, এখানে রিলেটিভ টার্ম ইউজ করলে হবে না, যে এই ঘটনা যদি হয় তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো, হ্যাঁ, এবং আনকোয়ালিফাইড এখানে কোনো শর্তযোগ্য হবে না। অ্যাকসেপ্টেন্স সবসময় দিতে হবে অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। যিনি প্রপোজ করলেন, যিনি প্রপোজাল দিলেন, সেই প্রপোজালে যে কন্ডিশন বলছে সেই কন্ডিশন ফুলফিল করে আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। তাহলে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। Acceptance be expressed in some usual and reasonable manner. অ্যাকসেপ্টেন্সটা আপনার ইউজুয়াল এবং রিজনেবল ম্যানারে এটা অ্যাকসেপ্টেন্স দিতে হবে।
আপনার কাছে যদি বাই পোস্টে চিঠি আসে, আপনি বাই পোস্টেই অ্যাকসেপ্টেন্স দিতে হবে। আপনাকে যদি বলে যে 2 দিনের ভিতরে 1 দিনের ভিতরে জানাতে হবে, ওভার ফোনে জানাতে হবে, তাহলে আপনি ওভার ফোনেই জানাতে হবে। এটাকে বলা হচ্ছে রিজনেবল ম্যানার। Be expressed in some usual and reasonable manner, unless the proposal prescribes the manner in which it is to be accepted. If the proposal prescribes the manner in which it is to be accepted, and the acceptance is not made in such manner, the proposal may, within a reasonable time after the acceptance is communicated to him, insist that his proposal shall be accepted in the prescribed manner and not otherwise. But if he fails to do so, he accepts the acceptance. হ্যাঁ, তাহলে আমরা বলছি তাহলে অ্যাকসেপ্টেন্স হতে হবে অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি এক্সপ্রেসড ইন সাম ইউজুয়াল এন্ড রিজনেবল ম্যানার। তাহলে আপনারা পড়বেন আরো ডিটেলস। হ্যাঁ, আমি একটু হাইলাইটেড করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটু আরো একটু পড়ার প্রতি উৎসাহিত বাড়ানোর জন্য। অ্যাকসেপ্টেন্স বাই পারফর্মিং কন্ডিশনস অর রিসিভিং কনসিডারেশন। Performance of the conditions of the proposal or the acceptance of any consideration for a reciprocal promise which may be offered with the proposal is an acceptance of the proposal. Promise is expressed and implied. In so far as the proposal or acceptance of the promise is made in words, the promise is said to be expressed, or in so far as such proposal or acceptance is made otherwise than in words, the promise is said to be implied. বলছে মানে প্রমিস এরকম হতে পারে যে প্রমিস এক্সপ্রেস হতে পারে, ইমপ্লাইড হতে পারে। যদি এক্সপ্রেস হলো কখন, যদি সেটা ইন ওয়ার্ডস অর্থাৎ মৌখিক কথাবার্তার মধ্যে অথবা লিখিতর মাধ্যমে যদি কোনো কিছু করা হয় তাকে এক্সপ্রেস বলে। আর ইমপ্লাইড কাকে বলে, এগুলো আমরা বলছি, আগেও বলছি। হোয়াট এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট, কোন এগ্রিমেন্ট গুলাকে কন্ট্রাক্ট বলা হয়? All agreements are contracts if they are made by the free consent of the parties competent to contract for a lawful consideration and with the lawful object, and are not hereby expressly declared to be void. আমরা এগুলো আগে বলছি যে এগ্রিমেন্ট কখন একটা কন্ট্রাক্টে হবে। একটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হবে তখন যখন এটা ফ্রি কনসেন্টে হবে। এগ্রিমেন্টটা পার্টিদের ভিতরে যদি ফ্রি কনসেন্টে কন্ট্রাক্ট হয়, হ্যাঁ, এটা যদি লফুল কনসিডারেশন থাকে এবং এইখানে যদি লফুল অবজেক্ট থাকে, হ্যাঁ, অথবা অন্য কোনো আইনের মাধ্যমে ক্লিয়ারলি সেটা কোনো বয়ারটা প্রকাশিত না হয়, সেই রকম এগ্রিমেন্টকে বলা হবে কন্ট্রাক্ট। Who are competent to contract? কে কন্ট্রাক্ট করতে পারবে? Every person is competent to contract. আমরা বলছি ওই যে কন্ট্রাক্টের যে আমরা যে ক্যারেক্টারিস্টিক বললাম, আমরা যেগুলো তাদের বৈশিষ্ট্য বলছি, এসেনশিয়াল এলিমেন্টস আলোচনা করতে গিয়ে আমরা বলবো এটা আলোচনা করছি। Who are competent to contract? Every person is competent to contract who is of the age of majority. যার মেজরিটি এজের দিকে যে মেজরিটি, সে এরকম সবাই কন্ট্রাক্ট করতে পারবে according to the law to which he is subject, and who is of sound mind, যে sound mind and is not disqualified from contracting by any law to which he is subject. যে সাবজেক্টে কন্ট্রাক্ট করতেছে সেই সাবজেক্টের জন্য এজ অফ মেজরিটি লাগবে, সাউন্ড মাইন্ডেড হতে হবে এবং অন্য কোনো আইন দ্বারা সে ডিসকোয়ালিফাইড হওয়া যাবে। এরকম লোক যারা আছে সবাই কন্ট্রাক্ট করতে পারবে। এখন হোয়াট ইজ সাউন্ড মাইন্ড ফর দ্য পারপাস অফ কন্ট্রাক্টিং? কন্ট্রাক্টের জন্য সাউন্ড মাইন্ড কাকে বলা হবে? Every person is said to be sound mind for the purpose of making a contract if at the time when he makes it he is capable of understanding it and of forming a rational judgment so as its effect upon the his interest. এখন আমরা এটা একটু আপনারা দেখেন। তাহলে সাউন্ড মাইন্ড বলতে কাকে বোঝানো হবে? স্যার এখানে সাউন্ড মাইন্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে মেন্টালি
সে ফিট, physically fit, and capable of understanding and rational judgment, যার বিচার বুদ্ধি ক্ষমতা আছে, তাকে স্যার সাউন্ড ম্যান বলা হয়। এখন আরেকটু প্যাচ দিয়ে বলছে, আরেকটু ক্লিয়ার করে বলছে। জি স্যার, এখানে বলছে স্যার ক্লিয়ার, তখন সাউন্ড মাইন্ড যখন সে কন্ট্রাক্ট করে, সে কন্ট্রাক্ট করার সময় সে সাউন্ড মাইন্ড থাকতে হবে। পারসন ইজ সেড টু বি সাউন্ড মাইন্ড। আপনি মনে করেন সব সময় ভালো, কিন্তু যখন কন্ট্রাক্ট করতেছেন তখন আপনি কি হয়ে গেলেন, ওই টাইমটা যখন আপনি ছিলেন মাতাল, আপনি ড্রিঙ্কস করছেন তখন, তাহলে ওই ড্রিঙ্কস করে মাতাল অবস্থা আপনি কন্ট্রাক্ট করলেন, সারা বছর তো আপনি ভালোই থাকেন। তাহলে এই যে মাতাল অবস্থা ড্রিঙ্ক করলেন তখন কিন্তু আপনি সাউন্ড মাইন্ড ছিলেন না। তাহলে এ পারসন ইজ সেড টু বি সাউন্ড মাইন্ড ফর দ্য পারপাস অফ মেকিং কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্ট পারপাস করার জন্য। এই জন্য নিচের দুইটা লাইন বলছে, এই দুইটা লাইন পড়ে। a person who is usually of unsound mind but occasionally of sound mind may make a contract when he is of sound mind. ঠিক আছে, এরকম অনেক লোক আছে, সে দেখবেন যে সব সময় ঘুমায় থাকে, সবসময় আনসাউন্ড মাইন্ডে থাকে, মাঝে মাঝে সারাদিনে আধা ঘন্টা সে সাউন্ড মাইন্ডে আছে, সে ঘুম ভাঙে, সে কথাবার্তা বলে, সবকিছু করতে পারে, এরপরে আবার সে ঘুমায় যায়। তাহলে সে সবসময় আনসাউন্ড মাইন্ড, কিন্তু যখন সে কন্ট্রাক্ট করে, সে তো কন্ট্রাক্টের সময় যদি সে সাউন্ড মাইন্ডে থাকে, তাহলে সে কি করতে পারবে, কন্ট্রাক্ট করতে পারবে। ঠিক উল্টাটা বলতেছে, নিচের লাইনটা পড়ে। A person who is usually of sound mind but occasionally of unsound mind may not make a contract when he is of sound mind. ক্লিয়ার? আমার মনে হয় আপনার ক্লিয়ার। পরে দেখেন আরো ইলাস্ট্রেশনও দেওয়া আছে। আমি একটু আগে যেটা বলছি যে পেশেন্ট ইন এ লুনাটিক অ্যাসেম্বল হু ইজ অ্যাট ইন্টারভেলস অফ সাউন্ড মাইন্ড। একজন লোক, সে একটা নির্দিষ্ট সময় পরপর একটু সে তার মাথার, আমি যেটা বলছি, সারাদিনে সে মনে করেন আধা ঘন্টা সে ঘুম থেকে বেরিয়ে সব কাজ করে কথাবার্তা বলে, এরপর আবার সে ঘুমায় যায়। তাহলে এরকম লোক যে সে যখন সজাগ ছিল তখন সে কন্ট্যাক্ট করতে পারে, নির্দিষ্ট সময় দিতে বলে। আবার আরেকজন লোক সবসময় ভালো, কিন্তু সে ড্রিঙ্কস করে, হ্যাঁ যখন ড্রিঙ্কস করলো তখন কিন্তু সে আপনার কোনো কন্ট্রাক্ট করতে পারবে। যে সবসময় সাউন্ড মাইন্ড, অকেশনালি আনসাউন্ড। আরেকজন হলো অলওয়েজ আনসাউন্ড, অকেশনালি সাউন্ড, দুইটা। কন্ট্যাক্ট করার আগে যদি মেন্টালি আনস্টেবল থাকে, আবার কন্ট্যাক্টের পরেও থাকে, শুধু কন্ট্যাক্ট করার সময় তখন যদি উনি সুস্থ থাকে তাহলেই হবে। তাহলে সে তাকে সাউন্ড মাইন্ড হিসেবে ঠিক করা হবে। তাহলে এখানে ইলাস্ট্রেশনে বলা আছে যে a patient in a lunatic asylum who is at intervals of sound mind may contract during those intervals. So patient in lunatic, হ্যাঁ, যে সময় সে আপনার সাউন্ড মাইন্ডে থাকে ওই সময় সে কন্ট্যাক্ট করতে পারবে। so patient তো স্যার রোগী, মানে patient physically unfit. হ্যাঁ, তো patient in ফিজিক্যালি আনফিট হলে তো আপনি কন্ট্যাক্ট করতে পারবে। ফিজিক্যালি আনফিট হলে সমস্যা নাই, মেন্টালি আনফিট, এখানে বলছে মেন্টালি আনফিট, মেন্টালি আনফিট হলে কন্ট্যাক্ট করতে পারবে না। তারপর সেকেন্ড হচ্ছে কিভাবে, যদি পরে এটা যদি করে তাহলে ওই রকম সার্টিফিকেট থাকতে হবে যে সে এতটা থেকে এতটা পড়ার সময় সে ভালো থাকে, এবং এই কন্ট্রাক্ট করছে সে টাইমটা উল্লেখ করা থাকবে, তখন কন্ট্রাক্টটা করলো। ডেট টাইম, যে কোনো কন্ট্রাক্টে ডেট টাইম এগুলা গুরুত্বপূর্ণ আছে। চুক্তির সময় কি এসব মেন্টালি ওগুলা কাগজপত্র দিয়ে করতে হয়? ওই করতে হয় না, যদি আপনি মনে হয় যে না একটি কোশ্চেন হবে তখন সেই ক্ষেত্রে করতে হয়। সে যদি সবসময় ও রুগী, মানসিক রুগী, সে তো ওই কাগজ তার ক্ষেত্রে তো লাগবেই। স্যার সেকেন্ডটা হচ্ছে a sane man who is delirious from fever or who is so drunk. সেকেন্ড delirious মানে কি স্যার? ডিলিরিয়াস মানে হচ্ছে আপনার ওই অসুস্থর কারণে সে সবসময় এরকম ড্রাঙ্ক করে থাকে, বা এরকম খুব খারাপ অবস্থা আর কি। এখানে কি বলবো, এবং সেই কারণে যেমন জ্বরে দেখবেন অনেক সময় মাতাল হয়ে থাকে না, পড়ে থাকে, কোনো কিছু খেয়াল থাকে না। জ্বর শরীরে যখন ফিভার আসে তখন কিন্তু আর কোনো কিছু দিয়ে থাকে না, সাধারণ আন্ডারস্ট্যান্ডিং নাই। বলা তাহলে এই হলো আমরা সাউন্ড মাইন্ড সম্পর্কে জানলাম। এগুলো নিয়ে আপনাদের কেস স্টাডি, স্যার এরকম একটা উদাহরণ দিবে
এইরকম একজন লোক, সে এরকম তারপরে সে সবসময় এতটা সময় অসুস্থ থাকে, কিন্তু সে নির্দিষ্ট সময় বা 10টা থেকে 12টার সময় পর্যন্ত সে ভালো থাকে। ভালো থাকাটা যেহেতু সে একটা কন্ট্রাক্ট করলো, কিন্তু তারে ক্লেম করলো সে কি, সে লোনাটিভ পার্সন, তার এই কন্ট্রাক্ট গ্রহণ করতে হবে না। কিন্তু সে যে টাইমে করছিল সেই টাইমে তিনি কি সুস্থ, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে কি হবে না? ঠিক আছে, এইরকম কথাবার্তা এই জিনিসটার মধ্যে। তারপর আমরা এগুলো আলোচনা করছি। কনসেন্ট বলতে কি বুঝি? Consent defines two or more persons are said to be consent when they agree upon the same thing in the same sense. তারপরে এই কনসেন্টের হচ্ছে দুজনে যদি একই জিনিসের উপর কি হয়, এগ্রি হয়, সম্মতি হয়, সেম থিং ইন দ্য সেম সেন্স। এই কনসেন্টটা একটা টার্মস হলো ফ্রি কনসেন্ট। সে যদি কনসেন্টটা দিল সেটা ফ্রিলি দিয়েছে কিনা, কনসেন্টটা ফ্রিলি কিনা। Consent is said to be free when it is not caused by coercion. যদি কনসেন্টকে ফ্রি বলা হবে তখন যদি এটা কোয়ারশনের মাধ্যমে কনসেন্টটা না নিয়ে থাকে, আনডু ইনফ্লুয়েন্স না করা হয়, যদি এখানে ফ্রড না করা হয়, মিসরিপ্রেজেন্টেশন না হয়ে থাকে, এবং এখানে যদি কোনো মিস্টেক না হয়। Consent is said to be so called when it would not have been given upon for the existence of such coercion, undue influence, fraud, misrepresentation, or এগুলো আমরা আগের লেকচারে আমরা এগুলো পড়ছি প্রি কনসেন্টের ডিফাইন। এখন এই যে এখানে পাঁচটা বলছি, সেই পাঁচটার আবার আলাদা আলাদা ডেফিনিশন আছে। কোয়ারশন বলতে কি বোঝায়? Coercion is something or threatening to commit any act forbidden by the Indian Penal Code. যেহেতু আমি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট করতেছি, জন্য এখানে ইন্ডিয়ান পেনাল কোড, or the unlawful detaining or threatening to detain any property to prejudice of any person whatever with the intention of causing any person to enter into an agreement. কোয়ারশন হচ্ছে তাকে কোনো থ্রেট করা, তাকে তো মেরে ফেলা হবে, অথবা তাকে তার প্রপার্টি নিয়ে নষ্ট করে দেওয়া হবে, এরকম তাকে যদি কোনো ডিটেইন করা হয় তাহলে সেইগুলাকে বলা হচ্ছে কোয়ারশন করা। এখানে ইলাস্ট্রেশন গুলো আপনারা দেখবেন, ইলাস্ট্রেশন গুলো সবগুলা দেখবেন। একজন পার্সন ওয়ান বোর্ড অ্যান্ড ইংলিশ শিপ on the high seas causes B to enter into an agreement by an act amounting to criminal intimidation under the Indian Penal Code. A, after the sue B for breach of contract at Kolkata, A has employed coercion, although his action is not an offence by the law of England, and although section of the Indian Penal Code does not have force at the time when he placed an action. অর্থাৎ কোয়ারশন সম্পর্কে আমাদের না, কোয়ারশন হচ্ছে কি, তাহলে তাকে জোরপূর্বকভাবে যখন ইউজ করা তখন কোয়ারশন বলা হবে। আনডিউ ইনফ্লুয়েন্স কাকে বলা হবে? এ কন্ট্রাক্ট ইজ সেড টু বি আনডিউ ইনডিউসড বাই আনডিউ ইনফ্লুয়েন্স হোয়ার দ্য রিলেশন সাবসিস্টিং বিটুইন দ্য পার্টিজ। এগুলো আপনারা দেখেন, হ্যাঁ, এগুলো আমরা আগে আলোচনা করছি। ফ্রড কাকে বলা হয়? যে এক্সাম্পল ইলাস্ট্রেশন গুলো দেখবেন। A sells by auction to B. বিয়ের পর কাছে যদি একটা অপশনের মাধ্যমে বিক্রি করবে হর্স, ঘোড়া, হুইচ নোজ টু বি আনসাউন্ড, যেটা জানে এটা আনসাউন্ড, ওই ঘোড়াটা আওয়াজ করতে পারে না। সেজ নাথিং টু বি অ্যাবাউট দ্য হর্সেস আনসাউন্ড। বিকে সেই কথাটা আছে যে ঘোড়াটা সাউন্ড করতে পারে না, বিকে কিছু এই ব্যাপারে কিছু বলে না। হ্যাঁ, দিস ইজ নট ফ্রড ইন এ। এই ক্ষেত্রে এটা কি হবে না, ফ্রড করা হবে না। আর বি যখন ঘোড়াটা নিবে, সে সাউন্ড না আনসাউন্ড, ঘোড়াটাকে হাঁটতে পারে কি হাঁটতে পারে না, সে এটা দেখে নেওয়া উচিত তার। এটা কিন্তু তার মানে ফ্রড করে নাই, সে এখানে রাখছে, গেছে দাম জিজ্ঞাসা করছে, দাম বলছে, দাম নিয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে অর্থাৎ যেইগুলা আপনার চেক করা উচিত, যে প্রোডাক্টের যে জিনিসগুলো, সেগুলো আপনার কি করতে হবে, চেক করতে হবে। বি ইজ এজ ডটার and has just come of age. Here the relation between the parties would make it as duty to tell the if he horse is unsound.
দিয়ে হর্স নিয়ে কথাবার্তা বলতেছে। মিষ্টি প্রেজেন্টেশন। তাহলে আমরা মিষ্টি প্রেজেন্টেশন আমরা আগে দেখছি, মিষ্টি প্রেজেন্টেশন আগে ডেফিনিশন আমরা দেখলাম। voidability of agreement without pre-consent. Pre-consent না থাকলে agreement void হয়। এটা আমরা আগেও বলছি। When consent to an agreement is caused by coercion, fraud or misrepresentation, the agreement is a contract voidable at the option of the party whose consent was to cause. এখানে অনেক এগুলা এরকম আবার ইনস্ট্রাকশন দেওয়া আছে। They intending to deceive the falsely represent that 500 mon of flowers are made annually at factory and thereby induces B to buy the factory. The contract is voidable at the option of B. মানে এর উদ্দেশ্য হচ্ছে B কে ঠকানো। এজন্য সে falsely represent করলো যে 500 months of flower are made annually. এর ব্যক্তিত্বে এরকম 500 মন ফ্লাওয়ার তৈরি হয়। And thereby induces B to buy the factory. The contract is voidable at the option of B. আমরা যেটা বলছি voidable contract কাকে বলে, যেটা একজনের অপশন থাকে, সে ইচ্ছা করলে সেটা void করতে পারে অথবা সেটা কি করতে পারে আপনার ভ্যালিড হিসেবে ঠিক করে দিতে পারে। ঠিক আছে, সেই ইলাস্ট্রেশন গুলো এখানে দেওয়া আছে। What consideration and objects are lawful and what not? The consideration object of an agreement is lawful unless it is forbidden by law or is of such a nature that if permitted it would defeat the provisions of any law, it is fraudulent. এটা আমরা আমাদের লেকচারে আমরা বলছি। Or involves or implies injury to the person or property of another or the court regards it as immoral opposed to public policy. সেই ক্ষেত্রে এটাকে বলা হবে অবজেক্ট হচ্ছে আনলফুল। হ্যাঁ, তাহলে একটা এগ্রিমেন্টের অবজেক্ট আনলফুল হবে যদি এটা আইন দ্বারা নিষিদ্ধ হয়। এর নেচারটা এরকম হয় যেগুলো হচ্ছে আইন দ্বারা এটা নিষিদ্ধ বা ফ্রডুলেন্ট। হ্যাঁ, তো যদি এটার অন্যদের কোনো ক্ষতি করে অথবা পাবলিক কোর্ট গভর্নমেন্টের কোর্ট পাবলিক পলিসির অপোজিটে যায়। যেরকম এক্সাম্পল আছে আপনার ইলাস্ট্রেশন গুলো দেখবেন। A agrees to sell his house to B for 10,000 rupees. Here, B promises to pay the sum of 10,000 rupees in the consideration for as promised to sell the house. And as promised to sell the house is the consideration for this promise to pay the 10,000 rupees. This is a lawful consideration. একজন 10,000 টাকা একটা বাড়ির বিনিময়ে দিবে, সেগুলো লফুল কনসিডারেশন। কিন্তু এখানে আরো যেমন আছে A promise, F number. A promise is to obtain for B an employment in the public service. B promises to pay 1,000 rupees to A. The agreement is void as the consideration for it is unlawful. মানে A B এর কাছ থেকে একটা সার্ভিস দিচ্ছে। B হচ্ছে পাবলিক সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা পাবলিক থেকে সে সার্ভিস দিয়ে অটোমেটিক্যালি সার্ভিস। এখন বি বলছে 1,000 রুপি দিলে একে 1,000 রুপি দিবে। হ্যাঁ, তাহলে এই যে 1,000 রুপি এটা হচ্ছে ওই আনফেয়ার মিট। হ্যাঁ, ব্রাইবারি, ঘুষ দেওয়া হচ্ছে তাকে। তাহলে এই যে ঘুষ, এটা হচ্ছে আনলফুল। এখানে অনেকগুলো এরকম ইলাস্ট্রেশন গুলো যদি আপনারা পড়েন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে এখানে প্রতিটা দিকে। void agreement কাকে বলে? Agreement void if consideration or objects unlawful in part. If any part of a single consideration
for one or more objects or any one or any part of the several consideration for a single object is unlawful, the agreement is void. মানে একটা এগ্রিমেন্টের void কখন হবে, যখন এটা অনেকগুলা উদ্দেশ্যই যদি কি হয়ে থাকে, আনলফুল হয়, অথবা একটা উদ্দেশ্য আনলফুল হয়, তাহলে এটা void হয়ে যায়। এগ্রিমেন্ট উইথাউট কনসিডারেশন void, কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট কি হয়ে যায়, void হয়ে যায়, আনলেস it is in writing and registered, or is a promise to compensate for something done, or is promise to pay a debt by limitation law. এখানে বলছে যে একটা এগ্রিমেন্ট কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট void হয়ে যায়। আমরা যে বলছিলাম এক্সেপশন অফ দ্য কনসিডারেশন, কনসিডারেশন ছাড়া যে হয় সেই তিনটা এক্সেপশনের কথা এখানে বলা হবে। এগ্রিমেন্ট উইথাউট কনসিডারেশন void আনলেস ইট ইজ রাইটিং, যদি না এটা লিখিত এবং রেজিস্টার থাকে, অথবা ইজ এ প্রমিস টু কম্পেনসেট ফর সামথিং ডান, সে যা করছে সেটার জন্য কম্পেনসেট করবে, or ইজ এ প্রমিস টু পে ডেট ভ্যালিড বাই লিমিটেশন ল, অথবা কোনো লোন পরিশোধের জন্য সে প্রমিস করবে, হ্যাঁ, যে ক্ষেত্রে লিমিটেশন অফ ল আছে সেক্ষেত্রে সেই অনুযায়ী সে আপনার পেমেন্ট করবে। এন্ড সেই তিনটা ক্ষেত্রে ছাড়া বাকি সব ক্ষেত্রেই এগ্রিমেন্ট উইথাউট কনসিডারেশনে void হয়ে যায়। তাহলে আমরা বলছি যে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন, ইট ইজ এক্সপ্রেসড ইন রাইটিং এন্ড রেজিস্টার্ড আন্ডার দ্য ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স ফর দ্য রেজিস্ট্রেশন and is made on account of natural love and affection between parties standing in a near relation to each other, or unless it is a promise to compensate fully or in part a person who has already voluntarily done something for the promisor, or something which the promisor has legally compelled to do, or unless it is a promise made in writing and signed by the person to be charged therewith, or by his agent generally, or especially authorized in that behalf, to pay wholly or in part a debt of which the creditor might have enforced payment, but for the law for the limitation of fees. In any of those cases, such an agreement is a contract. আমরা ক্লিয়ার? এটা ক্লিয়ার? না স্যার, এটা স্যার বুঝি নাই স্যার। এক নম্বর আমরা আগে ক্লাসে আমরা অনেক আলোচনা করছি। স্যার এখানে স্যার বলছে যে ইট ইজ মেড অন অ্যাকাউন্ট অফ ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন। তো স্যার এখানে অন্য একজন বলেন যেটা নিয়ে আমরা যে যিনি একটু বুঝছেন, যে আগে আমরা বলছিলাম যে উইথাউট কনসিডারেশনে কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্ট ভ্যালিড হয় না, কিন্তু এখানে এক্সেপশনাল তিনটা কেস, এই তিনটা কেসে উইথাউট কনসিডারেশন এগ্রিমেন্ট উইল বি ভ্যালিড। এই তিনটা ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে ভয়েড হয়ে যাবে। হ্যাঁ বলেন। ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন থাকবে, ফ্যামিলি বা ফিডুসিয়ারি রিলেশনশিপ থাকবে, এইসব কেসে মানে কনসিডারেশন না থাকলেও তিনটা পয়েন্ট বলা আছে এখানে, তিনটা পয়েন্ট। একটা হচ্ছে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন, কিন্তু সেটা অবশ্যই রাইটিং এন্ড রেজিস্টার্ড হতো, রাইটিং এন্ড রেজিস্টার্ড ক্ষেত্রে এটা হবে। আরেকটা হলো যে যদি ভলান্টারি কেউ অলরেডি কাজটা করে ফেলছে, সেটার জন্য আপনি কেউ যদি কোনো লিগেলি যদি কম্পেল হয় কোনো কিছু সে দান করবে, এরকম কোনো কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে কনসিডারেশন লাগবে না। আরেকটা হচ্ছে যদি লোন নিয়ে থাকে ডেট পেমেন্টের ক্ষেত্রে আপনার কোনো কনসিডারেশন লাগবে না। ক্লিয়ার? অন্য একজন বলেন আমরা কি বলছি এখন। অথবা এটা লাইনগুলো পড়েন, আরেকবার পড়েন একজন। স্যার প্রথমটা হচ্ছে যে বলতেছিল যদি ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন থাকে এবং এটা যদি রিটেন থাকে তখন এটা হবে, মানে কনসিডারেশন ছাড়াও এগ্রিমেন্ট হবে। সেকেন্ডটা হচ্ছে যে যদি কেউ ভলান্টারিলি কোনো কাজ করে থাকে যেটা আগে থেকে এগ্রিমেন্ট হবে বা কনসিডারেশন ছিল না, তখনও এটা এগ্রিমেন্ট হিসেবে ইয়েতে আসবে, কনসিডারেশন ছাড়াও এগ্রিমেন্ট হবে। কিন্তু স্যার লাস্টের যেটা বলেন যে লোনের ব্যাপারটা, ওইটা একটু স্যার আগে বুঝতে।
এটা তো একই জিনিস, চিঠিতে প্রমিস, সে আগে থেকে প্রমিস করছেন, রাইটিং এ সাইন বাই দ্য পারসন চার্জ দেয়ার টু অর বাই হিজ এজেন্ট। সে নিজে অথবা তার পক্ষে কোনো কেউ যদি এরকম হয় এবং স্পেশালি অথরাইজ অন দেয়ার বিহাফ, এবং তার পক্ষে সে অথরাইজ করে থাকে, সে কিছু পেমেন্ট করবে, টু পে হুলি অর ইন পার্ট অফ এ ডেট, কোনো লোনের কোনো কিছু অংশ অথবা সম্পূর্ণ জিনিস পরিশোধিত করবে। অফ হুইচ দ্য ক্রেডিটর মাইট হ্যাভ এনফোর্স পেমেন্ট, যার জন্য ক্রেডিটর তাকে কি করলো, পেমেন্টের পরিশোধের জন্য তাকে ফোর্স করতেছে। হ্যাঁ, বাট ফর দ্য ল অফ দ্য লিমিটেশন অফ সুইচ, সুইচের লিমিটেশনের কারণে আইনের সীমাবদ্ধতা আছে এখানে, কিন্তু তাকে ফোর্স পেমেন্ট করার জন্য ক্রেডিটর যদি চাপ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে সে পেমেন্ট করতে পারবে, পরিশোধিত হবে, সেখানে কোনো কনসিডারেশন লাগতেছে না। ঠিক আছে, এগুলো আমাদের আমরা যদি আইকিউ দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের তার তো ডেট পরিশোধ করতে হবে, তাকে লোনের সুদ করতে বলছে। লোন সুদের ক্ষেত্রে তো আপনার আর কনসিডারেশনের দরকার নাই, সেটা আগেই তো লোন নিয়ে রাখছে। ভলান্টারি সার্ভিসের উপরে একটা যেটা বলছে সেটাও একই রকম, সে অলরেডি সার্ভিস দিয়েই দিছে, সে আর কি কনসিডারেশন দিবে, তার বিনিময়ে আপনি সে কিছু কমপ্লেন করবে, সে কিছু দিবে, সেক্ষেত্রে তো আর রিপিট কনসিডারেশনের দরকার নেই। স্যার লোনের ক্ষেত্রে তো যেটা হয় যে স্যার একটা এগ্রিমেন্ট থাকে যে লোন দিচ্ছে অথবা যে লোন নিচ্ছে দুজনের একটা কনসিডারেশন থাকে যে একজন লোন দিবে আর আরেকজন হচ্ছে টাকাটা তার ইন্টারেস্ট সহ পরিশোধ করবে, তো ওখানে তো আগে থেকে স্যার একটা কনসিডারেশন থাকি। সেই কনসিডারেশন না, সেটার কোনো কনসিডারেশন নাই, সে লোন নিছে সেটা কনফার্ম, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো এগ্রিমেন্ট হয় নাই, কখন টাকা দিবে, কিভাবে টাকা দিবে, এরকম কোনো এগ্রিমেন্ট ছিল না। এখন নতুন করে তাকে এনফোর্সমেন্ট করা হলো সেটা পেমেন্ট করার জন্য, সেই ক্ষেত্রে বলা আছে সেই এগ্রিমেন্টের ক্ষেত্রে কোনো Recording কনসিডারেশন stopped. বুঝতে পেরেছি। তারপর আমরা আরো আগে যেগুলো আলোচনা করছি এর ভিতরে যদি কারো একটা দিয়ে কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, যে এটা কনসিডারেশন এন্ড Recording in progress. অবজেক্টটা লফুল, কখনো কনসিডারেশনকে একটা অবজেক্টগুলোকে লফুল বলা হবে, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করছি আগে। বলেন তো একজন, what consideration or objects are lawful and what not, কোনগুলা লফুল কোনগুলা লফুল না। যদি কোনো কনসিডারেশন এবং অবজেক্ট লফুল হবে না যদি এটা ল দ্বারা ফরবিডেন করা থাকে মানে নিষেধ করা থাকে, অথবা এমন কোনো কাজ করবে না যেটা যেটা ল এর প্রভিশনে পড়ে, এটা মানে এটা ঠিক না, এবং যদি কোনো ফ্রডুলেন্ট করে অথবা এমন কোনো কাজ করে যেটা হচ্ছে যে পাবলিক প্রপার্টি অথবা কারো প্রপার্টিকে নষ্ট করছে। আরেকটা হচ্ছে যদি কোর্ট কোনো একটা কাজকে ইমোরাল অথবা পাবলিক পলিসি এগেইনস্টে বলে তখন এটা। থ্যাংক ইউ। যেরকম আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, না হলে মেনলি হচ্ছে আসলে কোশ্চেন বলতে আপনারা এগুলো পড়তে হবে, এখনো ভালো করে পড়া। হ্যাঁ স্যার, এখানে ফর ডিফাইন্ড এর আন্ডার যে এক্সপ্রেশন এ ছিল, এ সেলস বাই অপশন টু বি এ হর্স which a knows to be unsound. A says nothing to be about the horse's unsoundness. This is not fraud in A. এই জিনিসটা স্যার আমি বুঝি না, এটা মানে এটা ফ্রড কেন হলো না? এই যেহেতু এই ঘোড়া সম্বন্ধে কিছু বলা নাই, অপশন বিক্রি করছে, বি সেটা বলছে সে একটা অপশনে ঘোড়া বিক্রি করবে, ঠিক আছে, এ নোজ টু বি সাউন্ড আনসাউন্ড, এ জানে তার ঘোড়াটা আসলে আনসাউন্ড, হ্যাঁ, কিন্তু এ এই ক্ষেত্রে কিছু বললো না, হ্যাঁ, এ কিছু বললো না, হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারে বি কি করলো, এই ক্ষেত্রে এটা ফ্রড হবে না, এই ক্ষেত্রে এটা ফ্রড হবে না। কেন হবে না বলতেছে, কারণ হলে আপনি যখন হর্স কিনবেন আপনি হর্সকে দেখবেন, তাই না, যে হর্স সাউন্ড কি আনসাউন্ড, হর্সের তো এটা তো আপনি যাচাই করার সুযোগ আছে, এটা লুপে রাখার জিনিস না। সেকে হর্সকে ঘোড়া কি আপনি কিনবেন, আপনি ঘোড়া যে উদ্দেশ্য নিয়ে কিনবেন সেই উদ্দেশ্যগুলো তো আপনি আগে দেখবেন। ঘোড়াকে হাঁটতে পারে কিন্তু পারে না, এটা কি বলা দরকার আছে? সে হাঁটতে পারে না, ঘোড়াতে দাঁড়াইতে পারে না, এটা কি বলা দরকার আছে? ঘোড়াতে দাঁড়াইতে পারে না, আপনি দেখবেন বলতে, এইটা সেন্সে তারা বলতেছে এটা ফ্রড। কিন্তু যে আনসাউন্ড মাইন্ড হইলে হঠাৎ কখন তার আনসাউন্ড মাইন্ডনেসটা ঘোড়াটা বোঝা যায় সহজে, হয়তো ফিজিক্যালি সে হ্যান্ডিক্যাপ হলে বোঝা যায়, কিন্তু মেন্টাল সাউন্ডনেস তো সবসময় বোঝা যায় না, এত টাইম অবশ্য ঠান্ডা থাকলো। আনসাউন্ড বলতে সে তো কথাই বলতে পারে না আর কি,
কিন্তু আপনি যখন পশু পাখি কিনতে যান, পশু পাখিকে আপনি দেখে না যেটা সে কথা মানে আওয়াজ করে কিনা, হ্যাঁ থাপ্পড় মারে, একটা এই করে বিভিন্ন ভাবে আর কি। তারা বলতেছে এই জন্য এটা সে দেখে নেয় নাই কেন, এটা হলো তার দোষ, দেখিনি। আর স্যার এখানে আমরা যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট বারবার বলতেছি, কিন্তু হ্যাঁ। আমাদের বাংলাদেশের কন্টেক্সটে কি সেটা বাংলাদেশি কন্ট্রাক্ট বলতে হবে এখানে? না, কন্ট্রাক্ট বাংলাদেশে শুধু কন্ট্রাক্ট 372, বাংলাদেশি কন্ট্রাক্ট বলে না। বাংলাদেশে বলে ইন্ডিয়ান শব্দটা contract- বাদ দিয়ে দিব স্যার, হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, যেখানে যেখানে আছে। বাদ দিয়ে দিবেন, হ্যাঁ। ইন্ডিয়ান কোড হবে না, বাংলাদেশি কোড হবে। স্যার একটু নিচে যাবেন। হ্যাঁ, স্যার অ্যাবসলিউট এবং এটা একটু ওইটা একটু যাবেন স্যার। কোথায় যেন? স্যার উপরে স্যার। এটা আমরা কনসিডারেশনের ক্ষেত্রে বলছিলাম actually। জি জি, কনসিডারেশন অ্যাবসলিউট যেটা। এটা অনেক হ্যাঁ জি। সেকেন্ড পয়েন্ট একটু আরেকবার বুঝাবেন স্যার। এটা বলছে আপনার অ্যাকসেপ্টেন্সটা হতে হবে সাম ইউজুয়াল এন্ড রিজনেবল ম্যানার। আপনার যেই ম্যানারে বলছে আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে, সেই ম্যানার অনুযায়ী করতে হবে আপনাকে। যে সাধারণত যেমন যেটা এবং ইউজুয়াল মানে যেগুলো ব্যবহৃত প্রচলিত ওয়েতে আপনার কি করতে হবে, অ্যাকসেপ্টেন্স দিতে হবে। যেমন আপনাকে চিঠি লিখছি, আপনি আমাকে চিঠি দেওয়ার জন্য আমি লিখে দিছি, বা আমি কোনো ওয়ে বলি নাই কিভাবে আপনি আমাকে অ্যাকসেপ্টেন্স করবেন, সেক্ষেত্রে যেহেতু আমি চিঠি দিচ্ছি, আপনি চিঠির মাধ্যমে আমাকে জানাবেন। এটা হচ্ছে ইউজুয়াল ম্যানার। আবার রিজনেবল ম্যানার কি আমি বলে দিচ্ছি, এটা পাওয়ার পরে কেউ যদি আপনি আমাদের প্রপোজাল যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে আমাকে ওভার ফোনে জানাবেন। এটা হলো রিজনেবল ম্যানার। ওভার ফোনে যদি না জানান, তাহলে এটা অ্যাকসেপ্টেন্স হবে না। ক্লিয়ার? জি জি। একটা হচ্ছে স্যার এখানে স্যার প্রথম যে পয়েন্টে স্যার অ্যাবসলিউট এবং আনকোয়ালিফাইড, তো সেখানে আনকোয়ালিফাইড মানে হচ্ছে স্যার মানে কোয়ালিফাইড না, কোয়ালিফাইড দেখুন শর্তটুকু হবে না, মানে আচ্ছা শর্তহীন হবে। শর্তহীন হবে। আচ্ছা অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড মানে অ্যাবসলিউট আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল হবে। মানে স্যার হচ্ছে যে যদি কেউ একজন অফার করে, তখন এটার এগেইনস্ট নতুন করে কোনো অফার করা যাবে না। নতুন করে অফার করা যাবে না। এটাকে যখন নতুন করে অফার হয়, তখন অ্যাকসেপ্টেন্স হয় না, তখন একে বলে কাউন্টার অফার। কাউন্টার অফার হয়ে এটা যায়। নাম হলে বলে কাউন্টার অফার। এটার এগেইনস্টে আপনি কাউন্টার অফার দিবেন, ওই পার্টি ফেরত আপনাকে অ্যাকসেপ্টেন্স দিবে তখন। জি জি। মানে এই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা অবশ্যই এরকম হতে হবে যে যেটা অফার করছে ওইটাই সে অ্যাকসেপ্ট করবে। এর কাউন্টার করার অফার করার সুযোগ থাকবে না। সেই টার্মস কন্ডিশন অনুযায়ী সে মেনে নিয়ে যথাযথভাবে সে যেটা অ্যাকসেপ্ট করবে, সে কোনো কন্ডিশনের বিনিময়ে অ্যাকসেপ্টেন্স হবে না। আর অ্যাবসলিউট মানে কি, কোনো রিলেটিভ হবে না। যদি বৃষ্টি না আসে তাহলে আমি এটা নিব, এরকম অ্যাবসলিউট করা যাবে না। বৃষ্টির সাথে সম্পর্কিত রিলেটিভ করা যাবে না, অ্যাবসলিউট হতে হবে। এবং স্যার হচ্ছে মানে পরের পয়েন্টটা স্যার যেটা বলা হচ্ছে যে রিজনেবল ম্যানারে হতে হবে, মানে ওনাকে যেইভাবে অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে রিজনেবল ম্যানার, থ্রু লেটার হোক অথবা যে কোনো ভাবে, এটা ওইভাবেই করতে হবে। মানে অন্য কোনো উপায়তে করলে হবে না, মানে একদম স্পেসিফিক উপায়তে বলা আছে ওইটাতেই করতে হবে বেশি। এবং ওই বলা থাকে within the due time এর মধ্যে। টেলিগ্রামে দিতে হবে, পাঠাইতে হবে, আপনি অন্য কিছু করলে হবে না। জি জি। হ্যাঁ, এবং স্যার এটা রিজনেবল টাইমের মধ্যে হতে হবে। রিজনেবল টাইমের মধ্যে হতে হবে। বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি তো বললেন যে মেন্টালি আনস্টেবল, ফিজিক্যালি কেউ যদি অন্ধ হয় সে কি করতে পারবে চুক্তি? কন্ট্রাক্টের সময় ফিজিক্যালি দেওয়া হলে তো সে কন্ট্রাক্ট চুক্তি করতে পারে। এটা যদি তার ফিজিক্যালির সাথে আপনার কন্ট্রাক্টটা বাস্তবায়নের জন্য যদি ফিজিক্যালি কোনো রিলেটেড না হয়, তাহলেই করতে পারবে। স্যার এই ক্ষেত্রে আপনার ফ্রড আপনি হওয়ার যদি মনে সম্ভাবনা করেন, আছে সাপোজ না? আমি বলি ফিজিক্যালি রিলেটেড, যেমন মনে করেন যে আপনি আপনার পা সমস্যা, আপনি পায়ে চলতেই পারেন না, হাঁটতে পারেন না, এখন আপনি কন্ট্রাক্ট করলেন আমি এখান থেকে হেঁটে ওখানে যাব, এইরকম কন্ট্রাক্ট করলে তাহলে সেই কন্ট্রাক্ট কি হবে, ভ্যালিড হবে না, কারণ সেটা ফিজিক্যাল রিলেটেড। নরমালি কন্ট্রাক্ট গুলো যেগুলো হয় ফিজিক্যাল না, মেন্টাল রিলেটেড হয়ে যায়। রেকর্ডিং স্টপড। অন্ধ হলে চুক্তি করলে তখন যদি কোনো ফ্রড হয় সেই ক্ষেত্রে সে ধরবে কিভাবে? রেকর্ডিং ইন প্রগ্রেস। বললাম অন্ধ হলে তো সে করতেই পারবে না। অন্ধ হলে সে যদি বলে যে আমি সবগুলা দেখে শুনে, হ্যাঁ আমি সব কন্ডিশন শুনে দেখে, জেনে শুনে দেখে আমি করলাম, তাহলে তো সেখানে ভুল করলো। যে অন্ধ সেটা করতে পারবে না। স্যার তার পক্ষে যদি কাউকে নিয়োগ করে সেক্ষেত্রে কি করতে তখন পারবে? সে বলবে, সে ওই কথাগুলো সে তখন করতে পারবে, অন্ধ হলে করতে পারে যে আমি এই কন্ট্রাক্টের এই টার্মসগুলা শুনে বুঝে আমি গ্রহণ করলাম, অন্ধ হলে করতে পারবে। কিন্তু আনসাউন্ড মাইন্ড যেটা বলছে আমরা, সেখানে বলছে সেটা কিন্তু এই ডেফিনিশন গুলো না।
আনসাউন্ড মানে হচ্ছে আপনার ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা, মানসিকের কথা এখানে ফিটনেসটা বলা হয়, নট ফিজিক্যাল। Recording stopped. ক্লিয়ার? জি স্যার এখানে অ্যাকসেপ্টেন্স স্যার পয়েন্ট 2 নাম্বার যেটা হ্যাঁ এটা স্যার লাস্টের যে লাইনটা স্যার Recording in but progress. if he fails to do so he accept the acceptance স্যার ফেল করলে স্যার এখানে এটা তো রিজেক্ট হওয়ার কথা, অ্যাকসেপ্ট কিভাবে হবে? এটা হচ্ছে আপনার যদি এরকম হয়, যদি আপনাকে বলা হয়েছে যে এখানে 3 দিনের ভিতরে আপনি জানাবেন, বা আপনাকে স্পেসিফিক বলা হচ্ছে যদি আপনি এটা এগুলা এইভাবে আপনি জানাবেন 3 দিনের ভিতরে, বা আমাকে চিঠি লিখবেন, হ্যাঁ, না থাকলে এরকম অনেক কন্ট্রাক্টে ক্লজ দেওয়া থাকে, না হলে ধরে নেওয়া হবে আপনি এটা কি করছেন, গ্রহণ করছেন। 3 দিনের ভিতরে যদি পত্র না পায় তাহলে ধরে নেওয়া হবে আপনি গ্রহণ করছেন, বা এটা যদি রিপ্লাই আপনি রিজেক্ট না করেন তাহলে ধরে নেওয়া হবে ইউ উইল অ্যাকসেপ্ট দিস ক্লজ। এরকম অনেকগুলা কন্ট্রাক্ট এরকম ক্লজ দেওয়া থাকে, সেটাই বলা হয়েছে যে যদি এরকম করতে মানে পাঠাইতে না পাঠায় বা প্রপোজাল যথাযথভাবে ওই জায়গা পর্যন্ত না পৌঁছে, তাহলে প্রপোজাল যিনি প্রপোজ করলেন উনি ধরে নেবে এটা আপনার এটা অ্যাকসেপ্টেন্স হয়েছে। আর অনেক সময় স্যার বলা থাকে যে আপনি যদি মানে আগামী 1 মাসের মধ্যে চিঠি উত্তর পর্ব না দেন তাহলে ধরে নেওয়া হবে যে এটা আমি আপনি মেনে নিচ্ছেন সবগুলা, এরকম আর কি। এরকম কিছু হয়ে থাকে, সে যদি এই যত ফেল করে যায় ওখানে পৌঁছাইতে প্রেসক্রাইব ম্যানারে বা Recording stopped. সেক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্টেন্স হবে, ধরে নেওয়া হবে। স্যার এই যে ফর্ডের ক্ষেত্রে ওই যে রেজিস্ট্রেশন গুলোর মধ্যে এটা একটু এক্সটেন্ড করছে, ওই যে হর্সের যে অপশনটা, হ্যাঁ এখানে বি তে বলতে মানে সেকেন্ড পয়েন্টটা, বি ইজ এজ ডটার এন্ড হ্যাজ জাস্ট কাম অফ এজ at the relation between the parties would make it as duty to tell B if the horse is unsound. Recording in progress. মানে এখানে বলছে এর ডটার বলছে যে এটা আপনার ইয়ে করা উচিত ছিল, বি সেজ টু এ, তারপরে বি একটা বললো ইউ ডু নট ডিনাই ইট, ইট শ্যাল এজিউম দ্যাট হর্স ইজ সাউন্ড। যদি আপনি এটা না দেখেন এস সে সামথিং নাথিং, এর সাইলেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ। এগুলো আগে আরো মানে ল্যাবরেটরি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে। আগে লাইনটা স্যার, বি ইজ এজ ডটার এন্ড জাস্ট আগে কাম অফ লেখা এজ। তার তার মেয়ে বলতেছে যে আপনি এটা কেন বলেন নাই, আপনার এটা দায়িত্ব ছিল আপনি এটা বলে দেওয়া। না না স্যার, ঠিক আগে লাইনটা স্যার, যে মানে এই ডায়লগের আগে লাইনটা, বি ইজ এজ ডটার হ্যাজ জাস্ট কাম অফ এজ, হ্যাভ দ্য রিলেশন বিটুইন দ্য পার্টিজ উড মেক ইট এজ ডিউটি টু টেল বি ইফ দ্য হর্স ইজ আনসাউন্ড। মানে এটা বলছি কি, এখন প্রথম ক্ষেত্রে যেটা হইলো স্যার যে এ বি কে বললো না যে সেটা আনসাউন্ড, কিন্তু এক্ষেত্রে ফ্রড নাই, কিন্তু এক্ষেত্রে বি যদি এর মেয়ে হয় সেক্ষেত্রে একে বলতে হবে, আদারওয়াইজ এটা কি ফ্রড হবে, ফ্রড হবে। প্রথম ক্ষেত্রে একজন প্রশ্ন করছিলাম স্যার যে প্রথম লাইনটা দুইটা অপশন করতে কিন্তু বলা নাই, মানে বিয়ের মেয়ে বিয়ে কি বলতেছে আর কি, বিয়ের মেয়ে বি কে বলতেছে বি ইজ এজ ডটার এন্ড হ্যাজ জাস্ট কাম অফ এজ, সে তার না ম্যাচুরিটি হইলো আর কি তার কথা বলার মতো, তখন সে বললো যে এজ ডিউটি, এর দায়িত্ব ছিল এটা বি কে বলে দেওয়া, এর দায়িত্ব ছিল বি কে বলে দেওয়া যে এটাকে আনসাউন্ড হয়, এটা বলছে। এখানে কিন্তু ফ্রড না সেটা বলে না। তারপর আরো নিচে কিন্তু আছে বি সেজ টু এ, বি তখন একে বললো ইফ ইউ ডু নট ডিনাই ইট, তুমি যদি এটা ডিনাই না করো, আই শ্যাল এজিউম দ্যাট দি হর্স ইজ সাউন্ড, তাহলে তো আমি মনে করবো যে হর্সটা কি সাউন্ড ছিল। এস ইজ নাথিং হিয়ার, এস সাইলেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ। সেক্ষেত্রে এর যদি কিছু বি যখন এই কোশ্চেন করলো, এ কিছু না বলা মানে একে বলা হচ্ছে সেটা মানে তার কথা বলাটাই ধরে নেওয়া হলো। and B being debtor enter upon a contract, A has private information of a change Recording of stopped. prices which would affect the B's willingness to proceed the contract. A is not bound to inform B. Recording in progress. এখন আবার এই যে নিচে দেখেন ফাইনালে যখন এই যে প্রাইভেট ইনফরমেশন প্রাইসেস ক্ষেত্রে বললো A is not bound to inform B, A B কে ইনফর্ম করতে বাউন্ড না, এই কথাটা বললো আর কি। এটা একটা মানে একের পর 2 3 4 একটা 4টা লাইন একসাথে ইলাস্ট্রেশন গুলা বলছে, চারটা তো মনে হয় 4 রকম ইয়ে প্রকাশ করতেছে স্যার। ওই যে উপরে যে 5টা পয়েন্ট আছে ফর্ডের, হ্যাঁ এখন 5টার সাথে কি ম্যাচ করে, মানে কিভাবে ম্যাচ করে ওটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আর কি। 4টা পয়েন্ট 4 রকম এক্সপ্লেনেশন দিচ্ছি আর কি, 4টা কন্ডিশন আমি যেটা বুঝতে পারতেছি। 4টা রকমের কন্ডিশন আর কি, যেখানে ভিজিট করলো, এখানে সে আপনার যদি কোনো প্রথম ক্ষেত্রে কোনো ফ্রড হয় নাই, দ্বিতীয় ক্ষেত্রে
সেটা ফ্রড হবে, যেটা বলতে চাচ্ছে যদি সেটা না বলে তাহলে আনসাউন্ড না বলে তাহলে ফ্রড হবে। তৃতীয় ক্ষেত্রে এর সাইলেন্সটাই হবে যে তার কেউ যদি কোনো সাইলেন্স থাকে তাহলে এটা স্বীকারোক্তি হিসেবে ট্রিট হয়। হ্যাঁ Recording stopped. চার নাম্বার আবার ফ্রড হবে না, যে চেঞ্জ ইন প্রাইস Recording in এটা যদি বিকে না progress. বলে সেটা আবার ফ্রড হবে না। হ্যাঁ এটা ক্ষেত্রে এটা এইগুলো আর কি, অর্থাৎ আলটিমেটলি এত ডিটেলসে আপনি যাইয়া দরকার নাই। আপনি মেনলি হচ্ছে ফ্রড বলতে আমরা যেটা বুঝি, যেটা জানানো দরকার সেটা জানিয়ে দেওয়া উচিত। যদি জানানো হয় তাহলেই সেটা ফ্রড, না জানালেই সেটা ফ্রড হবে, এটাই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এখানে যেটা হচ্ছে সাইলেন্টের ব্যাপার, সাউন্ড মার্কের ক্ষেত্রে, হ্যাঁ এটা যে আপনি পরীক্ষা করবেন না করেন না এটা আপনার দায়িত্ব। সে তো বলে নাই যে এটা আনসাউন্ড বা সাউন্ড মানে, সে তো বলে নাই। ঠিক আছে, এটা নিয়ে আমরা আর বেশি সময় দিব না। নেক্সট আর কোনো কোশ্চেন আছে কিনা অন্য কারো দেখেন। এরকম ইলাস্ট্রেশন অনেকগুলো ইলাস্ট্রেশন আছে, আপনি ঠান্ডা মাথায় বাসায় বসে বসে দেখেন তাহলে হবে। কতগুলো ফ্রডটা চেক করার পরে যদি ধরা না পড়ে, পরে কি জরিমানা আদায় করা যাবে সেক্ষেত্রে? হ্যাঁ, আপনার কন্ট্রাক্ট আপনি ভয়েড করে দিতে পারেন, কন্ট্রাক্টে বাতিল করে দিতে পারেন। সে আমাকে ফ্রড করছে এই ক্লজ। আর যদি আমি চেক না করি সেক্ষেত্রে জরিমানা বা সেক্ষেত্রে কোনো কিছু পাবো Recording না? stopped. না, আপনি ফ্রড যদি আপনি এটাকে ফ্রড হিসেবে ট্রিট না করেন তাহলে তো আপনি যদি মাইনে নেন তাহলে তো ওকে। আপনি যদি মেনে নেন তাহলে ওকে। Recording in progress. তাহলে এগুলো আমরা দেখবো। আমাদের কিন্তু এই কন্ট্রাক্টর ক্ষেত্রে আপনারা অনেক কিছু করার আছে। যারা আগে দেখে আসছেন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা অনেকেই এটা পারেন, তারপরে আবার পড়বেন, কারণ পড়তে একটু বারবার পড়লে এটা ভুলে যাবে। স্যার এখানে কোয়াসি কন্ট্রাক্ট, হ্যাঁ। এটা স্যার বলা আছে যে কোয়াসি কন্ট্রাক্ট ইজ এ retroactive arrangement between two parties who have no previous obligation to one another. It is created by a judge to correct a circumstance in which one party acquired something at the expense of the other. কোয়ালিটি কন্ট্রাক্টের ক্ষেত্রে আগে থেকে আপনার কার কি অব্লিগেশন আগে থেকে ঠিক করা যায় না, ডিসিশনটা নেওয়া যায় না। হ্যাঁ, এরকম কিছু চান্স আছে, সেই চান্সগুলো দিয়ে আপনার ডিসিশন দেওয়া যায় না, ফাইনাল ডিসিশন দেওয়া যায় না। সেই ফাইনাল ডিসিশনের জন্য কোর্টের দ্বারস্থ হতে হয়। সেই রকম কন্ট্রাক্টকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রাক্ট। কোর্টের জাজমেন্টের জন্য দ্বারস্থ হতে হয়, কোর্টের ডিসিশনের মাধ্যমে পরবর্তীতে এটার রায় হয় বা অব্লিগেশন কার কত সেই অব্লিগেশনটা ডিটারমিন হয়। টিডিএসে আপনার কোর্টের আগ পর্যন্ত এটা ডিটারমিন করা যায় না। এইরকম কন্ট্রাক্টকে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রাক্ট। Okay, sir. So আরেকটা হচ্ছে স্যার incorporation of terms. The law on the incorporation of express terms may be summarized in a single sentence. Express terms may be incorporated by the following means: 1. Incorporation by actual notice. 2. Incorporation by signature. 3. Incorporation by the provision of reasonable notice. 4. Incorporation by course of dealings. Sir, এই চারটা পয়েন্ট স্যার কি এখানে? একটা হচ্ছে আপনার নতুন কোনো টার্ম যদি আপনি ইনক্লুড করতে চান, এক্সপ্রেস টার্ম, সেই ইনক্লুড করার জন্য ওয়েটা হচ্ছে চারটা মাধ্যম, হচ্ছে এই চারটা মাধ্যম। নতুন কোনো ট্রান্স ইনকর্পোরেশন করতে হলে এই চারটা মাধ্যমে ইনকর্পোরেশন করতে হয়। একটা কন্ট্রাক্টে আপনি কন্ট্রাক্ট করলেন, সেই কন্ট্রাক্টে নতুন কোনো ট্রান্স যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন, এই চারটা ওয়েতে এই অ্যাডগুলো অ্যাড করতে হয়। সেটা হচ্ছে এখানে চারটা কন্ট্রাক্ট: ইনকর্পোরেশন বাই সিগনেচার, ইনকর্পোরেশন যেই বললেন, এইগুলা আমার ওয়েটা। ক্লিয়ার? Okay, sir. জি স্যার। So আরেকটা পয়েন্ট হচ্ছে স্যার when condition to be treated as warranty. এখানে স্যার এক নম্বর পয়েন্টটা হচ্ছে স্যার when where a contract of sale সেল is অফ গুডস subject অ্যাক্ট অনুযায়ী, সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী কখন কন্ডিশনটা ওয়ারেন্টি হিসেবে ট্রিট হবে। অনেক সময় কন্ডিশন কি ওয়ারেন্টি এটা আমরা জানি, এখন অনেক সময় কন্ডিশনটাকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা হয়। কখন এই কন্ডিশনগুলো এখন বলেন? স্যার এক নম্বর হচ্ছে স্যার where a contract of sale is subject to any condition to the fulfilled by seller, the buyer may waive the condition or elect to treat the breach of condition as a breach of warranty and not as a ground for relating the contract as repudiated. ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা ওইটাই বলছে যে বায়ার, সেলার তো সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী, কিন্তু এটা সেলার এখানে আপনার গুডস সেল করলো, সে এখানে এটা কন্ডিশন ছিল, কিন্তু বায়ার যদি এটাকে ওয়েভ করে দেয়, না এটা কন্ডিশন না, এটা আমি ওয়ারেন্টি হিসেবে হবে,
আপনি আমাকে ড্যামারেজ দিয়ে দিয়ে এইভাবে আমি কন্ডিশনটা রিপুডিয়েট করবো না, তখনই কন্ডিশন উইল বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। বায়ার যদি এটা ওয়াইপ করে দেয় তাহলেই সম্ভব কন্ডিশনটাকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা। এই কথাটাই বলতে হবে। ওকে স্যার, তারপর সেকেন্ড হচ্ছে স্যার, where a contract of sale is not severable and the buyer has accepted the goods or part thereof, the breach of any condition to be fulfilled by the seller can only be treated as a breach of warranty and not as a ground for rejecting the goods and treating the contract repudiated unless there is a term of contract expressed or implied to the effect. মানে বলছে যে এরকম কন্ট্রাক্ট যদি হয়ে থাকে, কন্ট্রাক্টে পার্ট আপনার মনে করেন শিপমেন্ট হয়, এখন আপনি আগে অলরেডি 2বার শিপমেন্ট নিয়ে নিচ্ছেন গুডস, এখন থার্ড শিপমেন্টের সময় আপনি এরকম কন্ডিশন ফিল আপ করে নেন, অর্থাৎ গুডসের যে মেইন পারপাস সেই মেইন পারপাস ফিল আপ করে নেন। সেই ক্ষেত্রে আপনি যদি কন্ট্রাক্ট ইচ্ছা করলেও কি করতে পারবেন না, রিপুডিয়েট করতে পারেন না, বাতিল করতে পারবেন না, কারণ পার্ট অলরেডি আগে নিয়ে নিচ্ছেন, আপনি পার্ট অলরেডি আপনি ইউজ করে ফেলছেন। সেই ক্ষেত্রে কন্ডিশন উইল বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। কন্ডিশনের যে সমস্যা হচ্ছে সেই পার্টের জন্য আপনি শুধু কম্পেনসেশন দিতে পারবেন, সেটার জন্য আপনি কন্ট্রাক্টটা বাতিল করতে পারবেন না। ঠিক আছে, যদি পার্টলি কোনো পেমেন্ট হয়ে থাকে, পার্টলি কোনো আপনার যদি ট্রানজাকশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট কন্ডিশন মে বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। এই কথাটা বলতে। Okay, sir. ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। স্যার আরেকবার বলবেন, আমি বুঝি নাই এটা। আপনি যদি কন্ডিশন বলতে কি, সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমরা বলতেছি, সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী যদি গুডস এর নেচারটা এরকম হয়ে থাকে, আপনি এটা পার্টলি ট্রান্সশিপমেন্ট করতে হয়, পার্টলি শিপমেন্ট করতে হয়। আপনি আগে 2বার গুডস নিলেন তার কাছ থেকে, হ্যাঁ, মনে করেন যে আপনি এরকম চাউলের ক্ষেত্রে বা আপনি ফ্যাক্টরি মেশিনারিজের ক্ষেত্রে আপনি অলরেডি 2বার চালান তার কাছে নিলেন, অথবা র মেটেরিয়ালস থেকে 2বার চালান নিলেন। থার্ড টাইম যখন আসলো, একটা কন্ট্রাক্টের এগেইনস্টে এরকম 3, 4, 5, 10 বার আপনাকে মানে আপনার কাছে গুডস আসবে। এখন কোনো একটা কন্ট্রাক্টের সময় আপনার সবগুলা ঠিকই আছে, কিন্তু একটা শিপমেন্ট আপনার সমস্যা হয়েছে, এই একটা শিপমেন্টের জন্য আপনি পুরো কন্ট্রাক্টটা বাতিল করতে পারেন না। কেন পারেন না? কারণ আগে তো আপনি ওই গুডস অলরেডি ইউটিলাইজ করে ফেলছেন। সেই রকম টাইপের ক্ষেত্রে আপনার কন্ডিশন উইল বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। আপনার এই যে কন্ডিশনটা ফিল আপ হয় না, সেটা না হয়ে সেটাকে আপনি ওয়ারেন্টি হিসাবে ট্রিট করতে হবে, আপনি সেটা কম্পেনসেশনটা পাবেন। ক্লিয়ার? কোশ্চেনটা ছিল কখন কন্ডিশন ওয়ারেন্টি হিসাবে ট্রিট হবে। 2টা ওয়েতে, একটা হচ্ছে সেলার যদি ওয়েব করে দেয়, সরি বায়ার যদি ওয়েব করে, এটা একটা কন্ডিশন, এই একটা ক্ষেত্রে কন্ডিশন উইল বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। আরেকটা হচ্ছে যদি এটা পার্ট শিপমেন্ট হয়ে থাকে, হ্যাঁ, যার ফলে ইচ্ছা করলেও কি করতে পারে না, আপনার কন্ট্রাক্টটা বাতিল করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন উইল বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। স্যার পার্টলি হলে যেটুকুতে প্রবলেম ছিল সেটা আমি জরিমানা আদায় করতে পারবো না? জরিমানা আদায় করতে পারবেন, জরিমানা আদায় করতে পারবেন, এটাকে বলা হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টির কাজ হচ্ছে ড্যামেজ আপনি ক্লেম করতে পারবেন, শুধুমাত্র ড্যামেজটা আপনি আদায় করতে পারবেন, কিন্তু কন্ট্রাক্টটা বাতিল করতে পারবেন। আর কন্ডিশন হচ্ছে কন্ট্রাক্টটা বাতিল করতে ক্ষমতা। স্যার এই যে গত ক্লাসে মিস করছিলাম, তো একটু আমাকে এগুলো সবগুলো এত করে আমরা গত ক্লাসে কথা বলছি। আচ্ছা স্যার, যে আমি বলছিলাম যে সেল অফ গুডস অ্যাক্ট অনুসারে কন্ডিশন কি আর ওয়ারেন্টি কি, এক লাইনে যদি একটু বলতেন। সরি, কন্ডিশন হচ্ছে আপনার মেইন পারপাস, এসেনশিয়াল এলিমেন্টস, মেইন এসেনশিয়াল এলিমেন্টস, যেটা যদি না হয়, আপনি না পান, তাহলে আপনি কন্ট্রাক্টটা বাতিল করে ফেলবেন, বাতিল করতে পারবেন, এটাকে বলা হচ্ছে কন্ডিশন। আর ওয়ারেন্টি হচ্ছে এডিশনাল পারপাস, কোল্যাটারাল পারপাস অফ মেইন পারপাস। মেইন পারপাসে কোল্যাটারাল পারপাস যেগুলো, সেগুলো হচ্ছে ওয়ারেন্টি। যেগুলা যদি কোল্যাটারাল পারপাস গুলো যদি আপনি ফিল আপ না করে, তাহলে আপনি কন্ট্রাক্ট বাতিল করতে পারবেন না, যদি সেটার জন্য শুধু ড্যামেজ হবে। এটা হচ্ছে মেইন পারপাস। কিন্তু স্যার মেইন পারপাস যদি মানে ইয়ে করে, তখন আমরা কন্ট্রাক্টটা বাতিল করতে পারবো। বাতিল করতে পারবেন। এই মেইন পারপাস বলা হচ্ছে কন্ডিশন। জি, ওয়ারেন্টির ক্ষেত্রে স্যার মানে আমরা যদি কিছু কন্ট্রাক্ট, কিছু এগ্রিমেন্ট যদি মানে অসুবিধা হয়, তখন আমরা ড্যামেজ ক্লেম করতে পারবো। ড্যামেজ ক্লেম করতে পারবো, কন্ট্রাক্ট বাতিল করতে পারবো। আচ্ছা, এছাড়া আমরা স্যার আর কিভাবে কম্পেনসেশন পেতে পারি, মানে ড্যামেজ ক্লেম ছাড়া? যদি আর কি কম্পেনসেশন তো ড্যামেজ ক্লেমই, ড্যামেজটা পাওয়া যায়, আর কোনো ওয়ে নেই। জি বুঝতে পারছি।
ঠিক আছে, আমরা একটু দেখি, আমাদের সময় কম।